ভাইয়া আর্টস থেকে পড়াশোনা করে আমাদের ভবিষ্যৎটা কি, জীবনে কত টাকা ইনকাম করব, আমি বড় হয়ে জীবনে কি হব, যখন এই প্রশ্নগুলো সুনির্দিষ্ট উত্তর দিতে পারি না, তখনই সমাজের মানুষ বলে যে আর্টসে পড়ে কোনো ভবিষ্যৎ নাই, আর্টসে পড়ে কিছু করা যায় না। তখনই এই ভিডিওটা পাঠায় বলবা আর্টসে পড়ে জীবনে এমন এমন কিছু হওয়া যায় যা দেশের লাখো শিক্ষার্থীর স্বপ্নের এবং আকাঙ্ক্ষার জায়গা, ঠিক সেটাই হওয়া যায় আর্টসে পড়ে, পুরো দেশকে নেতৃত্ব দেওয়া যায়। তাই আমি বলবো আর্টসে পড়াশোনা করে তোমার ভবিষ্যৎ কি, তুমি একটু দেখো যে তোমার ভবিষ্যৎ সম্পর্কে তোমাকে জানতে হবে। একটু খেয়াল করো, আর্টস মানেই বেকার না, আর্টস মানে লিডারশিপ, অ্যাডমিনিস্ট্রেশন আর পলিসি মেকিংয়ের মেইন ফ্যাক্টরি। একটু খেয়াল করো, বাংলাদেশের প্রশাসন, কূটনীতি, শিক্ষা, মিডিয়া সব জায়গায় আর্টসের মানুষের রাজত্ব। আর এই তোমার রাজত্ব রেখেই তুমি যখন তোমার ওই রাজত্বকে চিনো না, তুমি যখন জানোই না আসলে তুমি জীবনে কি হতে পারো, তখনই তোমার মধ্যে লো কনফিডেন্স কাজ করে। বাট আর্টসে পড়ে এমন কিছু হওয়া যায় যা হাজার হাজার লাখ লাখ মানুষের স্বপ্নের জায়গা এবং তোমাকে আজীবন মানুষ রেসপেক্ট করবে, ঠিক সেটাই হওয়া যায়। তুমি ভেবে দেখো তুমি জীবনে কি করতে চাও। এবং যারা বলে আর্টসে পড়ে ভবিষ্যৎ হয় না, তাদেরকে বলবা হচ্ছে আর্টস হচ্ছে বাংলাদেশের পলিসি মেকিংয়ের একটা রাজত্বের জায়গা, একটা অ্যাডমিনিস্ট্রেশনের একটা রাজত্বের জায়গা, যেই জায়গা থেকে আমি দেশকে পরিচালনা করতে পারি, আমি এতটুকু বড় হইতে পারি, জীবনে এতটুকু টাকা ইনকাম করতে পারি, জীবনে সম্মানের ক্ষেত্রে এতটুকু সম্মানের পর্যায়ে যেতে পারি, দেশের সর্বোচ্চ লেভেলে সম্মানের পর্যায়েও আমি যাইতে পারি। তাই সায়েন্সের স্টুডেন্টরা হয়তো বলে সুন্দর করে আমি মেডিকেলে পড়বো, আমি বুয়েটে পড়াশোনা করব, করে আমি ইঞ্জিনিয়ার হব, দেশের বাইরে যাব, আমি ডক্টর হব, এমবিবিএস করব, ঢাকা মেডিকেলে পড়ে আমি ডক্টর হব। তাদের ভবিষ্যৎ যেমন তারা সুনির্দিষ্ট করে বলতে পারে, ঠিক তুমিও আজকে থেকে এরকম একটা ড্রিম তোমার মধ্যে অর্জন করো, যেন তুমিও বলতে পারো আমি জজ হব, আমি এসপি হব, ডিসি হব, আমি ম্যাজিস্ট্রেট হব, আমি উপদেষ্টা হব, আমি একজন মানে পররাষ্ট্র ক্যাডার মানে হব, মানে তুমি এটা বলতে পারো আমি একজন ডিপ্লোমেট হব। তুমি কাস্টমসের চাকরি করতে পারো, তুমি বলতে পারো যে আমার কাস্টমস খুব ভালো লাগে, আমি এসপি হব, আমি ডিসি হব। তোমার অভাব নাই অনেক কিছু হওয়ার। সো তুমি জীবনে অনেক কিছু হইতে পারো, একটা ইউনিভার্সিটির টিচার পর্যন্ত হইতে পারো। সো আর্টসে পড়ে এত কিছু যে আছে, আমরা যখন এই কথাগুলো বলি না, তখন মানুষ বলে হয়তো বা আর্টসে পড়ে কিছু নাই। তাই নীরব থাকা যাবে না, এইভাবে নিজেকে বড় করতে হবে, চাইলেই সব সম্ভব। সবসময় একটা কথা বললাম, সততা, নম্রতা এবং বিনয়, এই তিনটা জিনিস নিজের মধ্যে প্রতিষ্ঠিত করো। তুমি জীবনে সৎ থাকো, নিজের সাথে সৎ থাকো, পরিশ্রম করো, তুমি বিনয়ী হও, তুমি একটু নম্র হও। দেখো তোমার জীবনে কোনো পথ আটকে থাকবে না, তুমি তোমার যে কাঙ্ক্ষিত লক্ষ্য আছে, তুমি যা চাও জীবনে, তুমি সেটাই অর্জন করতে পারবা। একটু ভাইয়া তোমাকে দেখাচ্ছি সুন্দর করে, তুমি একটু খেয়াল করো, তোমার ভবিষ্যৎ সম্পর্কে তুমি ভালো করে জানো, এটা তোমার জন্য জানা দরকার। আমরা যখন এটা জানি না, এটা যখন বুঝি না, তখনই আমাদের মধ্যে কনফিডেন্স কাজ করে না। একটু খেয়াল করে দেখো তো, বিসিএসে আর্টসের স্টুডেন্টরাই সংখ্যায় সবচেয়ে বেশি এগিয়ে থাকে। অর্থাৎ এই বিসিএস এর মতো সরকারি যে চাকরি আছে, এইখানে আর্টসের স্টুডেন্টের সংখ্যায় সবচেয়ে বেশি এগিয়ে থাকে। তাহলে দেখো এখান থেকে তুমি কি করা যায়। সরকারি চাকরি সবচেয়ে বড় সেক্টর, আর্টস থেকে সবচেয়ে বেশি পোস্টে ঢোকা যায়। কি কি আছে একটু দেখো। বিসিএসে যদি তুমি যাও, জেনারেল, অ্যাডমিন, এডুকেশন এবং ফরেন ক্যাডার সহ তুমি এগুলো হতে পারো। একটু খেয়াল করো, প্রশাসন ক্যাডার, তুমি ইউএনও হতে পারো, এসিলেন্ট হতে পারো, তুমি চাইলে কি হতে পারো বলো তো, এএসপি হতে পারো। তুমি একজন এএসপি হতে পারো। একজন এএসপির জন্য কি না থাকে বলো তো, তার বাড়ি ভাঙলো থেকে শুরু করে তার সব কিছু সুবিধা দেওয়া থাকে। তুমি চাইলে ডিসি হতে পারো, ডিসি হতে পারো। তুমি জাস্ট দেখো, তুমি চাইলে ডিসি হতে পারো। একজন ডিসির বাসভবনের দিকে একবার একটু তাকায় দেখো তো তোমার ওই জেলার ওখানে কি থাকে, একটা বাড়ি দেখা যায়, জাস্ট একটা বাউন্ডারি থাকে, কতটুকু সম্মানের জায়গা সেটা তো জানো। উনি জেলার অভিভাবক, পুরো জেলাকে উনি নিয়ন্ত্রণ করেন, সবচেয়ে বেশি পাওয়ারফুল ব্যক্তি হচ্ছেন উনি ওই জেলার। উনার জন্য একটু দেখো, একটু কতটুকু চিন্তা করে, একটা বাংলো থাকে, একটা বাউন্ডারি দেওয়া একটা বাসা থাকে, বডিগার্ড থাকে, গাড়ি থাকে, তার লাইফে যত ফেসিলিটিস আছে সব কিছুই দেওয়া যায়। তাই তুমি কি বড় হয়ে এইটা বলতে পারো না যে আমি বড় হয়ে আব্বু আম্মুকে এটা বলতে পারি না যে আমি ডিসি হব, আমি এএসপি হব, আমি ম্যাজিস্ট্রেট হব, আমি ইউএনও হব, আমি এসিলেন্ট হব? এগুলো কি তোমার জন্য না? এইখানে সংখ্যা আর্টসের স্টুডেন্টটাই বেশি থাকে, তাহলে এগুলো তো তোমার জন্য। তাহলে দেখো তুমি জীবনে কোন জায়গাটায় যাইতে পারো। এরপরে আসো দেখো তো, পররাষ্ট্র ক্যাডার, মানে তুমি একজন ডিপ্লোমেট হতে পারো, পররাষ্ট্র ক্যাডার হইতে পারো। অর্থাৎ এক দেশের সাথে আরেক দেশের সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক বিভিন্ন ইস্যু নিয়ে যে কূটনৈতিক সম্পর্কগুলো আছে, পলিসিগুলো আছে, ওইগুলো তুমি বসে বসে করবো। অর্থাৎ হাই কমিশনার যেটাকে বলে, ঠিক ওই জায়গাটায় তুমি যাইতে পারো। তাহলে দেখো তুমি জাস্ট একটু চিন্তা করে দেখো, কেন যাইতে পারবা না? এই ধরনের কনফিডেন্স কেন থাকবে যে আমি যাইতে পারবো না? অবশ্যই তুমি যাইতে পারবা। যাওয়ার জন্য কি লাগে সেটাও ভাইয়া তোমাকে এখন বলবো, চিন্তা করো না। তারপর দেখো শিক্ষা ক্যাডার, বিসিএস দিয়ে
তুমি কলেজ বলো, ইউনিভার্সিটি টিচার বলো, ওই জায়গাগুলোতে তুমি যাইতে পারো। একজন কলেজ টিচার এবং প্রিন্সিপালের অনেক কিন্তু ডিমান্ড আছে। একজন সরকারি একটা কলেজের একজন প্রিন্সিপাল এবং টিচারকে আমরা কতটুকু না সম্মান করি, তাই না বলো? কোনো কিছু যদি সত্যায়ন করি তাহলে ওনাদের সিগনেচার পর্যন্ত লাগে। তারপর দেখো বিভিন্ন মন্ত্রণালয় ও অধিদপ্তরে তুমি চাকরি করতে পারো। এইটা হচ্ছে ভাই একটা বড় জায়গা। বাংলাদেশে মন্ত্রণালয়গুলো আছে না, ধরো এই যে নির্বাচন হইলো, কত মানুষ কত কষ্ট করে এমপি মন্ত্রী হইলো, এই মন্ত্রীদের অধীনে এক একটা মন্ত্রণালয় দিছে। এখন একজন মন্ত্রী কি সব কিছু নিয়ন্ত্রণ করতে পারে না। তাহলে কারাই কাজগুলো করে? উপদেষ্টা এবং সচিবরা। তাহলে তুমি একজন উপদেষ্টা হইতে পারো, তুমি একজন সচিব হইতে পারো। শিক্ষা মন্ত্রণালয় আছে, তারপর হচ্ছে পরিবেশ মন্ত্রণালয় থেকে শুরু করে রেল যোগাযোগ থেকে শুরু করে খাদ্য বস্ত্র, মানে অনেকগুলো মন্ত্রণালয় আছে, তাই না? রেল মন্ত্রণালয় আছে, তুমি যে কোনো মন্ত্রণালয় যাইতে পারো। তুমি শিক্ষা মন্ত্রণালয় যদি যাও, এই যে বর্তমান সময় যিনি শিক্ষামন্ত্রী হইলেন উনি কি সব কিছু করবেন না? উনি সচিব এবং উপদেষ্টাদেরকে নিয়ে সিদ্ধান্ত এবং পলিসি মেকিং করবে, যেটা সারা দেশের শিক্ষার্থীদের জন্য অ্যাপ্লাই করা হবে। তাই ওই রকম একটা বিজ্ঞ জায়গায় তুমি যাইতে পারো। তুমি একজন সচিব হইতে পারো, তুমি একজন উপদেষ্টা হইতে পারো। জাস্ট একটু চিন্তা করে দেখো। তারপর দেখো ব্যাংকের অফিসার, তুমি ধরো বিসিএস লাগবে না, তুমি এটা বিসিএস ছাড়াই পারবা। যেমন দেখো তোমার হচ্ছে বাংলাদেশ ব্যাংকে তুমি চাকরি করতে পারো, সোনালী ব্যাংক, অগ্রণী ব্যাংক এবং জনতা ব্যাংক, এগুলো সবগুলো সরকারি ব্যাংক। এই সরকারি ব্যাংকগুলোতে তুমি চাকরি করতে পারো অফিসার হিসাবে, অর্থাৎ পরীক্ষা দিয়েই তুমি ওইখানে যাইতে পারো। তোমার জন্য এরকম একটা অফিসার পোস্ট খালি আছে। এরপরে দেখো তুমি এনআরবিতে যাইতে পারো, ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ। এটা চাকরির জন্য একটা অনেক বড় জায়গা, জাতীয় রাজস্ব বোর্ড যেটাকে বলা হচ্ছে। তারপর দেখো তুমি কাস্টমস অফিসার হইতে পারো, তুমি বিসিএস দিয়ে কাস্টমস অফিসার হইতে পারো। তোমাদের একটা স্বপ্নের জায়গা ভাই কাস্টম ক্যাডার হওয়া। তুমি যদি না জানো কাস্টম ক্যাডার কি, তার জীবনে কি কি আছে, তুমি একটু ইউটিউবে দেখো যে কাস্টম ক্যাডার কে, কি করা যায় কাস্টম ক্যাডার হয়ে। তারপর তুমি দেখো হচ্ছে তুমি হইতে পারবে অডিট অ্যান্ড অ্যাকাউন্টস, অডিট এবং অ্যাকাউন্টসে তুমি যাইতে পারো। আরও অনেক পদ আছে, তুমি সাব ইন্সপেক্টর পর্যন্ত হইতে পারো। তাহলে তোমার জায়গায় কতগুলো সেক্টর খালি আছে শুধুমাত্র সরকারি ক্ষেত্রেই। তারপরে আসো তোমাকে একটু দেখাই দ্বিতীয় যে পয়েন্টটা ভাইয়া এত বড়, সেটা হচ্ছে দেখো আইন ও নীতি নির্ধারণ। মানে তুমি আইন নিয়ে পড়াশোনা করলে জীবনে আটকে থাকবে না। একটা কথা আছে না, ডাক্তার এবং উকিলদের মানে না খেয়ে মরতে হবে না। তাদের যে পেশা, তাদের যে পেশাটা, ওই পেশায় যারা আছে, এরকম একটা মহৎ পেশায় আছে ডক্টর এবং উকিলরা, তাদের জন্য সবসময় রাস্তাগুলো খোলা থাকে। তুমি যদি একজন উকিল হও, আজ থেকে পড়াশোনা করে ডক্টর হওয়া যাবে না, তুমি একজন অ্যাডভোকেট হইতে পারো, তুমি একজন জজ হইতে পারো। ভাই একজন জজের আর কিচ্ছু লাগে না। বাংলাদেশে যত সর্বোচ্চ ফেসিলিটিস আছে, মানে বাড়ি গাড়ি বাংলো থেকে শুরু করে তাকে বডিগার্ড থেকে শুরু করে রাষ্ট্রীয় সকল সুযোগ সুবিধা দেওয়া হয়। এই কারণেই দেওয়া হয় যেন তারা জীবনে তারা যেন অভাব অনুভব না করে, দুর্নীতি না করে। তাহলে দেখো কত কিছু দেওয়া হয় একজন জজ হওয়া। তুমি যদি এলাকায় গিয়ে বলো আব্বু আম্মু আমি জজ হয়েছি, বড় হয়ে আমি জজ হব, তোমার আঙ্কেল আন্টিকে বলবা যারা বলে যে সমালোচনা করে তুমি আর্টসে পড়ে জীবনে কী করবো, তুমি বলবা আমি জজ হব, আমি একজন জজ হইতে পারি। সো তুমি এই জায়গাটা একটু ফোকাস করো। তুমি জজ হইতে পারো, তুমি ব্যারিস্টার হইতে পারো, তুমি উকিল হইতে পারো। এই জিনিসগুলো তোমার জীবনের দরকার আছে, অনেক বড় কিছু করতে পারো। এই যে দেখো তুমি এলএলবি নিয়ে পড়াশোনা করলে, ল নিয়ে পড়াশোনা করলে জীবনে এমন কোনো সেক্টর নাই যে জায়গায় তুমি যাইতে পারবে না। বাংলাদেশের যে বৃহৎ যে ইয়াগুলো আছে, কোম্পানিগুলো আছে, মানে বাংলাদেশের কত কত কোম্পানি আছে। আমি তোমার একটা উদাহরণ দিই, যেগুলো চিনো, বিকাশ চিনো, নগদ চিনো, লাক্স চিনো, এ থেকে শুরু করে তুমি বসুন্ধরা চিনো, আকিস চিনো, বিভিন্ন রকম যত কোম্পানি আছে, হাজার হাজার লাখ লাখ কোম্পানি। প্রত্যেকটা কোম্পানির জন্য একজন আইনবিদ দরকার হয়। তাদের কোম্পানি কাগজপত্র ঠিকঠাক আছে কি না, সব কিছু কীভাবে প্রসিডিউর যাচ্ছে, বিভিন্ন আইনি মামলা হইলে প্রত্যেকটা জিনিস তারা দেখেই কাগজপত্রগুলো। সো ল নিয়ে পড়লে তুমি লাইফে যে কোনো জায়গায় যেতে পারো, নিজস্ব একটা চেম্বার খুলে তুমি ওই জায়গা থেকে তুমি আর্নিং করতে পারো। সো একজন উকিলের, একজন জজ, একজন ব্যারিস্টার, একজন যে তোমার হচ্ছে ল নিয়ে পড়াশোনা করতে, একজন আইনবিদ হইতে পারো। একজন আইনবিদের যে রাষ্ট্রীয় কত সম্মান আছে, তুমি জাস্ট একটু চিন্তা করে দেখো, তুমি অ্যাটর্নি জেনারেল পর্যন্ত হইতে পারো। সো কোনো কিছু তোমার জন্য বাধা নাই, কোনো কিছু আটকে নাই। তো এইগুলো নিয়ে পড়াশোনা করলে তুমি জীবনে অনেক দূর যাইতে পারবা। এখন দেখো তোমাদের একটা ভাই আছে রাজশাহী ইউনিভার্সিটির, হ্যাঁ, সে রাজশাহী ইউনিভার্সিটিতে পড়তেছে, সে রাজশাহী ইউনিভার্সিটিতে ল নিয়ে পড়তেছে, রাজশাহী ইউনিভার্সিটিতে ল নিয়ে পড়তেছে। এখন আমাকে একদিন ফোন দিছে, ভাইয়া আমি একটা টিউশন করাইতে যাইতেছি, আমি আপনার কাছে 2 বছর আগে পড়ছি, আমাকে একটু আপনি ইয়াগুলো দিবেন, আপনার নোটগুলো এবং ক্লাসগুলো, আপনার পড়ানোর টেকনিকটা এবং স্ট্র্যাটেজিটা এত ভালো লাগে, আমি আমার স্টুডেন্টকে ঠিক ওইভাবেই পড়াবো। কতই না ভালো লাগে দেখো তো। তাই আমি বলবো তুমি যদি বিসিএস ক্যাডার হইতে চাও, তুমি ল নিয়ে পড়াশোনা করতে চাও, জজ হইতে চাও, ব্যারিস্টার হইতে চাও, ম্যাজিস্ট্রেট হইতে চাও, জীবনে এই সেক্টরগুলো তোমার
তোমার জন্য খোলা আছে। এটার জন্য একটা কাজ করতে হবে, সেটা কি জানো? তোমাকে সৎ হইতে হবে, সততা নিজের মধ্যে রাখতে হবে যে না, আমি কারোর সাথে মিথ্যা কথা বলি না, নিজের পড়াশোনা আমি ফাঁকি দেই না, আমি আমার কাজগুলো প্রতিদিন করি। তোমাকে একটু নম্র হইতে হবে, একটু ভদ্র হইতে হবে। নম্রবদ্ধতা কি জানো? এই যে ছোট বাচ্চারা আছে না, যদি দেখো তাদের সাথে একটু মিশা, একটু খেলাধুলা করা, বড়দের সাথে হাসি মুখে কথা বলা, কারোর সাথে ঝগড়া সুরে কথা না বলা, বিনয়ের সাথে কথা বলা। তোমার বিনয় দেখে যেন মানুষ মুগ্ধ হয় যে ওই ছেলে ওই মেয়েটা এত ভালো, ও জীবনে ভালো কিছু করবে। তাই তোমার জীবনে তুমি সততা, নম্রতা, ভদ্রতা এবং বিনয়, ওই জিনিসগুলো তুমি নিয়ে আসতে পারো, প্রতিষ্ঠা করতে পারো। মানুষ যদি তোমাকে দেখে বলে ওই ছেলেটা এত পরিমার্জিত, এত সুন্দর, এত সুশ্রী, তার জীবনে এত শৃঙ্খলা আছে, ও জীবনে ভালো কিছু করবে, প্রত্যেকটা মানুষের সাথে কত ভালো ব্যবহার করে। একটা কাজ করবা জীবনে, শুধু পড়াশোনা করলে হয় না, পকেটে মাঝে মাঝে 5 টাকা, 10 টাকা, 20 টাকা একটু রাখবা, রেখে একটু দান করবা। ওই একটু তোমাকে বিনয়ী হইতে হবে, মানুষের প্রতি বিনয়ী হইতে হবে। এইরকম যদি বিনয়ী হও, বন্ধুদেরকে উপকার করো, বাসায় বাবা মাকে হেল্প করো, প্রত্যেকটা মানুষকে যদি তুমি মানে মানুষের ভালোবাসা অর্জন করতে পারো সততা দিয়ে, বিনয়ের সাথে, তাহলে দেখবে জীবন অনেক দূরে যাইতে পারবা। এই যে দান করার জন্য বললাম না, জীবনে একটু টাকা রাখবা, রেখে তুমি আস্তে আস্তে করে একটু দান করো, অনেক মানুষকে দান করো, প্রতিদিন না হোক 2 দিন 3 দিন পর পর করো। ওই যে মানুষের দোয়া, ওই যে ভালোবাসা, ওই জিনিসগুলো তোমাকে আল্লাহ যে তোমাকে নিয়ে যাবে ওই জায়গায়, তোমার মনে হচ্ছে তুমি পারবে না, বাট কিন্তু আল্লাহর প্ল্যান তোমার থেকেও বড়। আল্লাহ চাইলেই তোমাকে ওই জায়গায় টান দিয়ে নিয়ে যাইতে পারে। সো সবসময় ওই জিনিসটা নিজের মধ্যে একটু প্রতিষ্ঠিত করো, একটু তোমার হচ্ছে অহংকার মুক্ত থাকো, একটু ডিসিপ্লিন হোক, দেখবে জীবনে এগুলো অর্জন করা সম্ভব। কেন বললাম? এই যে দেখো লতে পড়তেছে, রাজশাহীর লতে পড়তেছে, ওই ছেলে এখনও কতটুকু বিনয়ী, এখনও কতটুকু ভরসা, এখনও কতটুকু ভালোবাসার জায়গায় ঠিক আমাকে রাখছে। ও যে বলতেছে ভাইয়া ওগুলো একটু দেন, আমি একটু পড়াই দিয়ে। ওই রকম হইতে হবে, প্রত্যেক মানুষের সাথে মিশতে হবে, তাহলে তুমি পারবা। এরপরে আসো যেগুলো আছে, দেখো শিক্ষকতা এবং একাডেমিক সেক্টর। তুমি চাইলে শিক্ষকতা এবং একাডেমিক সেক্টরে যাইতে পারো। সেই জায়গায় দেখো স্কুল টিচার হইতে পারো তুমি, গভর্নমেন্ট এবং প্রাইভেটে। তুমি একটা প্রাইভেট ইউনিভার্সিটি বা কলেজের টিচার হইলে তোমার অনেক বেতন আছে, প্রায় ধরো 50 থেকে 60,000 টাকা, এবং ওই জায়গাটায় অনেক রেসপেক্ট আছে। কলেজের টিচার হইতে পারো, একজন ইউনিভার্সিটি টিচার হইতে পারো। তারপরে এইগুলো আমি বাদ দিলাম, কন্টেন্ট ক্রিয়েশনের জিনিসগুলো, এগুলো দরকার নাই তোমার হওয়া। তারপরে তুমি একটু দেখো এই জায়গায় মিডিয়া, সাংবাদিকতা ও কমিউনিকেশন। দেখো কমিউনিকেশন এই জিনিসটা দেখতেছো, আমরা সবসময় নিউজ প্রেজেন্টেটর যারা আছে তাদেরকে সবসময় সামনে দেখি। বাংলাদেশে কতগুলো মিডিয়াতে কতজন নিউজ প্রেজেন্টেটর আছে, তুমি জাস্ট একটু কল্পনা করে দেখো, ওই জায়গাগুলো যেতে পারবা। আমার একটা ফ্রেন্ড আছে, হ্যাঁ আমরা এখন 3rd ইয়ারে পড়তেছি বা 4th ইয়ারে উঠছি, তুমি জাস্ট চিন্তা করে দেখো, আমার ফ্রেন্ড 3rd ইয়ারে পড়ে, এখনই সে হচ্ছে 71 টিভিতে সে এইখানে জব করতেছে, মান্থলি হচ্ছে 40 থেকে 45,000 টাকা সে বেতন পাইতেছে, এবং সে কাজটা কি করতেছে, নিউজ এডিটর এবং রিপোর্ট হিসাবে কাজ করতেছে। তাই তুমি চাইলে আরও বড় জায়গায় যেতে পারো, জার্নালিস্ট হইতে পারো, প্রিন্ট মিডিয়া, টিভি, অনলাইনে তুমি এগুলোকে প্রেজেন্ট করতে পারো, ওই জায়গাটাই তুমি যাইতে পারো। সো ওইটা কোনো ব্যাপার না, ভালো একটা স্কিল, পড়াশোনা এবং বই পড়লেই জীবনে ওই জায়গাটা যাওয়া যায় এবং অ্যাচিভ করা যায়। তারপরে দেখো কন্টেন্ট রাইটার থেকে শুরু করে তুমি অনেক কিছুই হইতে পারো। সো তোমরা সবাই জানো মিডিয়া সেক্টরটা সম্পর্কে তোমাদের সবার জানা আছে, এখানে বিশাল সেক্টর। ওনারা যে শুধু নিউজ পড়তেছে ব্যাপারটা এমন না, ভিতরে দেখো কত কাজ হচ্ছে। আমার বন্ধুরাই আছে, আমার সাথে পড়াশোনা করছে একসাথে, হ্যাঁ এই বয়সে জার্নালিস্ট হয়ে গেছে, জার্নালিজম হয়ে গেছে, সে জার্নালিজমে গিয়ে পড়াশোনা করে সে কি করতেছে, নিউজ প্রেজেন্ট করতেছে, কত সাহসিক ভূমিকা পালন করতেছে। সো এইগুলোতে অনেকের প্যাশন থাকে। তারপর দেখো হচ্ছে উদ্যোক্তা এবং লিডারশিপ। তুমি চাইলে এই জায়গাটায় যাইতে পারো, উদ্যোক্তা এবং লিডারশিপ। এইটা দেখো এখানে কি করছি, এখানে কার ছবি দেখো তো, এখানে কার ছবি বলো তো, এখানে কার ছবি দেখো তো, এই যে তোমার লাল ভাইয়া, ছবি তুলতেছি, কথা বলতেছি, তোমাদের স্টাডি প্ল্যানার নিয়ে কথা বলতেছি। এখানে আমাকে কেন রাখলাম, একটা কারণ আছে রাখার জন্য। দেখো এইখানে তোমার যেটা পড়ে হচ্ছে এডটেক স্টার্টআপ। এডটেক নিয়ে তুমি যদি আগাও, মানে কি অনলাইন এডুকেশন নিয়ে আগাও, অনলাইনে মেন্টরশিপ করো, যারা অনলাইনে এডটেক প্ল্যাটফর্মগুলো আছে, ম্যাক্সিমাম বাংলাদেশে অনেকগুলো প্ল্যাটফর্ম আছে, প্রায় ধরো 100 কোটি, মানে 100 কোটি টাকারও বেশি, মানে 100 কোটি টাকারও বেশি রেভিনিউ আনে, মানে আয় করে, এরকম এডটেক প্রতিষ্ঠান বাংলাদেশে আছে। যে আমি হয়তো বা 100 কোটিতে যেতে পারি না, বাট আমি বিশ্বাস করি তুমি এমন জায়গায় আসবা, আমার থেকে ভালো করো, ওইটা আমি চাই। তাই তুমি চাইলে এডটেক স্টার্টআপ দিতে পারো, বাট আমাকে দেখার দরকার নেই। বিভিন্ন রকম অনলাইন প্ল্যাটফর্ম আছে যারা 100 কোটি টাকার উপরেও
রেভিনিউ আনতেছে এবং করতেছে প্রত্যেক বছর। তাই তুমি ওই জায়গাটায় ফোকাস করতে পারো। মিডিয়া হাউস, পার্সোনাল ব্র্যান্ড এবং মেন্টরও তুমি যাইতে পারো। সো এই জিনিসগুলোর সাথে জাস্ট একটু পড়াশোনা করে একটু কথা বলার স্কিল থাকলেই তুমি অর্জন করতে পারো। এরপর দেখো ফ্রিল্যান্সিং এবং হচ্ছে ডিজিটাল কেরিয়ার, এই জায়গাটা মারাত্মক, এই জায়গাটায় মারাত্মক। ফ্রিল্যান্সিং এবং ডিজিটাল কেরিয়ার আর্টস থেকে পড়াশোনা করলে হবে না, সাথে একটা স্কিল লাগবে। যেমন হচ্ছে দেখো ডিজিটাল মার্কেটিং, আমার একটা ফ্রেন্ড আছে রেগুলার, আমি যেখান থেকে সাপোর্ট নিই, ডিজিটাল মার্কেটিং হচ্ছে অ্যাপ কমার্স আছে, ই কমার্স আছে, এখানে তোমার হচ্ছে স্কিল লাগবে। ওরা কী করে, ওয়েবসাইট বানায়। তো ধরো ওয়েবসাইট বানায়, ওয়েব ডেভেলপমেন্ট করে, ভালো কন্টেন্ট ভিডিও বানায়, এডিট করে, ওই সাপোর্টগুলো দেয়। হ্যাঁ, অনলাইনে তুমি একটা জিনিস দেখো, অ্যাড রান করে। এই জায়গায় যে ডিজিটাল মার্কেটিং আছে, আমি যে তোমাদের জন্য ওয়েবসাইট বানাইছি, ওইটার জন্য তোমার হচ্ছে 2 লক্ষ টাকা নিস জাস্ট। এখন যদি একটা অ্যাপ বানাই, ওখানের জন্য 1 লাখ টাকা নেবে। এবং আমি যে অ্যাডগুলো রান করি, এখানে তোমার হচ্ছে লাখ লাখ টাকা তাদেরকে দিতে হয়। জাস্ট চিন্তা করো, আমাকেই দিতে হয় লাখ লাখ টাকা, আমার ফ্রেন্ডকে। তো এই জায়গায় সে রেগুলার, আমি দেখি সব ক্লায়েন্ট মিলিয়ে 20 থেকে 25 লক্ষ টাকার মানে লেনদেন প্রত্যেক দিনে সে করতেছে। তো ওই জায়গাটা অনেক বড় একটা সেক্টর, ডিজিটাল মার্কেটিং। এই জায়গায় আর্টসে পড়াশোনা করলেও সম্ভব, জাস্ট আলাদা কী লাগবে, স্কিল লাগবে, জানতে হবে। তো বড় হোক, জানতে পারবা, সব কিছু সমস্যা নাই। সোশ্যাল মিডিয়া ম্যানেজার, অনলাইন ট্রেনার বা মেন্টর, এই জায়গাগুলো তুমি দখল করে নিতে পারো। এরপরে দেখো, তুমি চাইলে বিদেশ যাওয়া, যেটা তুমি চাইলে যে সাবজেক্টে পড়তেছো একটা ইউনিভার্সিটিতে পড়াশোনা করে আইএলটিএস করে তুমি চাইলে বিদেশ যেতে পারো, ওই রাস্তা তোমার জন্য ওপেন। ওকে, এটা নিয়ে প্যারা নেই। কিন্তু ধরো আমি যদি এখন বিদেশ যেতে চাই, 50 থেকে 60 লাখ টাকা লাগবে। ওই টাকাটা চাইলে আমি অনলাইনে এই যে তোমাদেরকে পড়িয়ে, তোমাদের ভালোবাসায় কিন্তু সেটা আমি নিয়ে, আমি পরিশ্রম করে জমিয়ে নিজের অর্থে, নিজের সক্ষমতা, আমি কিন্তু চাইলে বিদেশ যেতে পারি। বাট তোমার তো এটা শুরুর দিকে নাই, অনার্স তো শেষ করতে হবে। তাই 4 বছরের ভিতরে এমন স্কিল অর্জন করে তুমি যদি বিদেশ যাইতে চাও, তুমি টাকা আর্ন করো, নিজে অ্যাকাউন্টে জমাও, তারপর তুমি বিদেশ যাইতে পারো। ঠিক আছে, বিদেশ যাওয়াটাও সহজ, মানে বাবা মাকে জানানোর দরকার নাই, তাদেরকে কষ্ট দেওয়ার দরকার নেই। তারপরে দেখো হচ্ছে এনজিও। হ্যাঁ, তুমি যদি চাও যে আমি এনজিওতে যাব, হ্যাঁ, তুমি যদি চাও যে তোমার হচ্ছে যে এনজিওগুলো আছে, তুমি সেই জায়গায় যেতে পারো। দেখো একটু এনজিও যেগুলো আছে, হ্যাঁ, ব্রাক, আমরা সবাই ব্রাক চিনি। এই যে বিকাশ একটা ব্রাকের প্রতিষ্ঠান, ঠিক আছে। তো তুমি ব্রাক থেকে শুরু করে এনজিও জিনিসগুলোতে তুমি মানে যেগুলো হচ্ছে মানুষের উন্নয়নে এবং মানুষের জীবনকে সহজ করার জন্য সেবা দান করে, এইগুলো তুমি করতে পারো। এছাড়া আরও জিনিস আছে, আমি তোমাকে যদি দেখাই, এই জায়গায় হচ্ছে তোমার দেখো, তুমি চাইলে হচ্ছে এইচআর, এইটা একটু দেখো, এই জায়গায় দেখো তুমি এইচআর এক্সিকিউটিভ হইতে, মানে কর্পোরেট জব চাইলে, যেটা কর্পোরেট জব পর্যন্ত করা যায়, তুমি জাস্ট দেখো তো এইচআর এক্সিকিউটিভ তুমি এটা হইতে পারো। মানে একটা অফিসকে তুমি মেনটেন করবে, একটা অফিসের বস, যারা আছে তারা কি করতেছে না করতেছে, একজনকে নিয়োগ দেওয়া, একজনকে বাদ দেওয়া, ওই কাজগুলো কিন্তু তুমি করতে পারবা। তারপর দেখো অ্যাডমিন অফিসার থেকে শুরু করে, তুমি এই জায়গায় দেখো একটা জিনিস আছে, সেলস অ্যান্ড মার্কেটিং। যারা সেলস এবং মার্কেটিংয়ের কাজ করে এক একটা ব্র্যান্ডের, তুমি জাস্ট চিন্তা করে দেখো, বাংলাদেশে অনেকগুলো ব্র্যান্ড আছে, স্বপ্ন একটা ব্র্যান্ড, তারপরে হচ্ছে তোমার ধরো বসুন্ধরা, আর্টিস্ট থেকে শুরু করে বাংলাদেশে অনেক বড় ব্র্যান্ড আছে, এবং ধরো ইউনিলিভার থেকে শুরু করে, এই ব্র্যান্ডগুলো প্রত্যেকটা ব্রাঞ্চ থাকে, এক একটা ব্রাঞ্চের যে সেলস এবং মার্কেটিং অফিসার থাকে, তার চিন্তা ভাবনায় ওই কোম্পানিটার রেভিনিউ ইনকাম করে, মানে তার যে বেতন কত হইতে পারে আমি জানি না, তাদেরকে গোপন করে রাখা হয়। আমার যেটা মনে হয় তাদের বেতন এত বেশি হয় এবং এটা দিয়ে রাখে, এবং তাদের সেলস এবং মার্কেটিং সেন্স দিয়েই এই কোম্পানিটা কিন্তু রান হয়। যে মালিক, তার মানে তার সম্ভবই না সারা দেশে এত ব্র্যান্ড, এত তোমার হচ্ছে ব্রাঞ্চ, এগুলোকে মেনটেন করা। সো এই জায়গায় তুমি যাইতে পারো, তোমার যদি ভালো মার্কেটিং সেন্স থাকে, তোমার যদি সেলসে একটা দক্ষতা থাকে, তাহলে দেখো তুমি চাইলে দেশ বিদেশ থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় তুমি যাইতে পারো। তুমি চাইলে জাতিসংঘের ইউএন প্রজেক্ট, অর্থাৎ জাতিসংঘের যে তোমার প্রজেক্ট আছে, ওখানেও কাজ করতে হবে। ভাইয়া, জীবনে অনেক কিছু করা যায়, আমি জাস্ট অল্প কিছু দিলাম, তুমি ভেবে দেখো তুমি জীবনে কি করতে চাও। এবং যারা বলে আর্টসে পড়ে ভবিষ্যৎ হয় না, তাদেরকে বলবা হচ্ছে আর্টস হচ্ছে বাংলাদেশের পলিসি মেকিংয়ের একটা রাজত্বের জায়গা, একটা অ্যাডমিনিস্ট্রেশনের একটা রাজত্বের জায়গা, যেই জায়গা থেকে আমি দেশকে পরিচালনা করতে পারি, আমি এতটুকু বড় হইতে পারি, জীবনে এতটুকু টাকা ইনকাম করতে পারি, জীবনে সম্মানের ক্ষেত্রে এতটুকু সম্মানের পর্যায়ে যেতে পারি, দেশের সর্বোচ্চ লেভেলের সম্মানের পর্যায়েও আমি যাইতে পারি। তাই সায়েন্সের স্টুডেন্টরা হয়তো বলে সুন্দর করে, আমি মেডিকেলে পড়বো, আমি বুয়েটে পড়াশোনা করবো, করে আমি ইঞ্জিনিয়ার হব, দেশের বাইরে যাব, আমি ডক্টর হব, এমবিবিএস করবো, ঢাকা মেডিকেলে পড়ে আমি ডক্টর হব। তাদের ভবিষ্যৎ যেমন তারা সুনির্দিষ্ট করে বলতে পারে, ঠিক তুমিও আজকে থেকে এরকম একটা ড্রিম তোমার মধ্যে অর্জন করো, যেন তুমিও বলতে পারো আমি জজ হব, আমি এসপি হব, ডিসি হব, আমি ম্যাজিস্ট্রেট হব, আমি উপদেষ্টা হব, আমি একজন মানে পররাষ্ট্র ক্যাডার মানে হব, মানে তুমি এটা বলতে পারো আমি একজন ডিপ্লোমেট হব। তুমি কাস্টমসের চাকরি করতে পারো, তুমি বলতে পারো যে আমার কাস্টমস খুব ভালো লাগে, আমি এসপি হব, আমি ডিসি হব। তোমার অভাব নাই অনেক কিছু হওয়ার।
সো তুমি জীবনে অনেক কিছু হইতে পারো, একটা ইউনিভার্সিটির টিচার পর্যন্ত হইতে পারো। সো আর্টসে পড়ে এত কিছু যে আছে, আমরা যখন এই কথাগুলো বলি না তখন মানুষ বলে হয়তো বা আর্টসে পড়ে কিছু নাই। তাই নীরব থাকা যাবে না, এইভাবে নিজেকে বড় করতে হবে। চাইলেই সব সম্ভব। সবসময় একটা কথা বললাম, সততা, নম্রতা এবং বিনয়, এই তিনটা জিনিস নিজের মধ্যে প্রতিষ্ঠিত করো। তুমি জীবনে সৎ থাকো, নিজের সাথে সৎ থাকো, পরিশ্রম করো, তুমি বিনয়ী হও, তুমি একটু নম্র হও। দেখো তোমার জীবনে কোনো পথ আটকে থাকবে না। তুমি তোমার যে কাঙ্ক্ষিত লক্ষ্য আছে, তুমি যা চাও জীবনে, তুমি সেটাই অর্জন করতে পারবা। সো ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। তুমি কোনটা হতে চাও, তোমার জীবনে কী ইচ্ছা, সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানাবা।